নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। আর দেখতে পাচ্ছেন যে টোটোয় রয়েছে। এখন এটা একটা প্রতীকেই বলতে পারেন এই বিষয়টা, কারণ যেভাবে জ্বালানির দাম বাড়ছে তাতে টোটোয় চোরাচরা, মানে ব্যাটারি চালিত কোনো গাড়িতে চোরাচরা কোনো উপায় নেই। আমি টোটোটাকে দাঁড় করাতে বলবো। এই কারণে এই প্রসঙ্গ উঠে আসছে আজকে। দাদা, আমি প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন করি। দাদা, বাজারে জিনিসের দাম বাড়ছে তো? হ্যাঁ, বাড়ছে। অসুবিধা হচ্ছে তো? আপনি কি চাইছেন সাধারণ মানুষ হিসেবে? চাইছি আমরা আরও, মানে অবস্থা খুব খারাপ, আমাদের মানে আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সবাই চাইছে যেন সবাই, মানে এখন কি বলবো, কিছু বলার নেই। এই তো দিন আসছে, দাম কমলে ভালো হয়। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এরকমই কিছু সাধারণ মানুষের সমস্যা আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। তার কারণ আজকে শুধুমাত্র বিরোধীরা প্রতিবাদ করছে না, বিরোধীরা প্রশ্ন তুলছে না, প্রশ্নটা উঠছে অন্য কোথাও গিয়ে। আজকে প্রধানমন্ত্রী করোনা বিধি নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন তিনি বলছেন যে সাতটা রাজ্য ভ্যাট কমাতে পারত জ্বালানির মূল্য, কিন্তু সেই ভ্যাট কমানো হয়নি। যদি কমায় তাহলে সাধারণ মানুষের কিছু উপকার হবে। এখন এই 7টা রাজ্যের মধ্যে নাম রয়েছে বাংলারও। সত্যি কি ভ্যাটটা কমানো সম্ভব নয়? সত্যি কি সাধারণ মানুষের যেভাবে পকেটে টান পড়ছে তাতে কিছুটা সুরাহা দেওয়া সম্ভব নয়? এই নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছেটা কি তাই? তবে তার আগে দেখবো একটা বিশেষ রিপোর্ট। জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ে কেন্দ্রকে বারবার দোষারোপ করেছে রাজ্য। অভিযোগ অস্বীকার করে রাজ্যের বিরুদ্ধে নাগাড়ে পাল্টা অভিযোগ করে এসেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলের যুক্তি ছিল, কেন রাজ্য সরকার নিজের আওতায় থাকা ভ্যাট কমাচ্ছে না? বুধবার করোনা নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই ইস্যুতে 7 রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন স্বয়ং প্রধানমন্ত্রী। मैं इस बात में नहीं जाऊंगा कि इस दौरान इन राज्यों ने कितना रेवेन्यू कमाया, लेकिन अब आपसे मेरी प्रार्थना है कि देश हित में आप पिछले नवंबर में जो करना था, 6 महीने डिले हो चुका है, अब भी आप अपने राज्य के नागरिकों को वैट कम करके इसका बेनिफिट पहुंचाइए। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা সহ এই 7 রাজ্যের তালিকায় বাংলার নামও রয়েছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, এই রাজ্যগুলো গত 6 মাসে জ্বালানির কর মকুব না করে মুনাফা অর্জন করেছে। রাজ্যবাসীকে স্বস্তি দেওয়ার সদিচ্ছা ছিল না বলেও অভিযোগ করেন মোদি। देशवासियों पर पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। कुछ राज्यों ने तो भारत सरकार की इस भावना के अनुरूप यहां टैक्स कम कर दिया, लेकिन कुछ राज्यों द्वारा अपने राज्य के लोगों को इसका कोई लाभ नहीं दिया गया। अब कई राज्य जैसे महाराष्ट्र, पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना। পাল্টা তৃণমূলের অভিযোগ, দেশবাসীকে আরো সংকটে ফেলেছে কেন্দ্র। অবিজেপি রাজ্য যতগুলো আছে তাদের ওপর কেন্দ্রের তানাশাহি চলছে, অর্থনৈতিক ব্যাপারে গলা টিপে ধরছেন, তাদের প্রাপ্য টাকা দিচ্ছেন না। আর উল্টো দিকে তিনি বলছেন যে কেন তোমরা কিছুটা হলেও কর মকুব করনি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে আমি আলোচনা করছি না, মানে আমি সমালোচনা করছি না, আমি তাদেরকে অনুরোধ করছি। প্রধানমন্ত্রীর অভিযোগের পর সুর চড়িয়েছে রাজ্য বিজেপিও। जो विरोधी राज्य है, जो प्रदर्शन करते हैं, इसको इशू बनाते हैं, वो कंजम्पशन उसमें कोई किसी प्रकार की कम नहीं करते हैं। करना चाहिए ना। अगर आपको लगता है कि लोगों की तकलीफ है, लोगों को समस्या हो रही है, पहले आप कम करिए टैक्स। वो नहीं करेंगे, केवल राजनीति करेंगे। জ্বালানির দাম একই নাগালের বাইরে, আর তার মাঝেই রাজনৈতিক তরজায় উত্তাপ আরও বাড়ছে রাজ্য রাজনীতিতে। রিপাবলিক বাংলা। যে প্যাকেজ আমরা দেখলাম, যে রিপোর্ট আমরা দেখলাম, তাতে এটা পরিষ্কার যে ভ্যাট কমানো দরকার, কারণ তাতে সাধারণ মানুষের কিছুটা সুরাহা হয়। এখন একাধিক রাজ্য একাধিক প্রশ্ন তুলবেন, একাধিক মন্তব্য রাখবেন যে ভ্যাট কমানো আদৌ তাদের পক্ষে সম্ভব কিনা।
আর এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনায় কারা কারা রয়েছেন চলুন আপনাদের সঙ্গে একে একে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্ত দা, এবং আমাদের সঙ্গে রয়েছেন রিতেশ বসাক, রাজনৈতিক বিশ্লেষক, এবং অপরদিকে বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে সবাই খুব কাহিল হয়ে পড়েছেন, আমি বুঝতে পারছি। এখন কাহিল হওয়ার কারণটা আমার জানার খুব প্রয়োজন। আমি প্রথমে একটু জ্যোতিবাবুর কাছে যাই। জ্যোতিবাবু, আমাকে একটা কথা বলুন, আজকে মুখ্যমন্ত্রী যে বিষয়টি বললেন সেই বিষয়টি এই রাজ্যে ফলপ্রসূ হওয়া সম্ভব নয়? হ্যাঁ, অবশ্যই মাফ করবেন, প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্যটি রেখেছেন সেটা সম্ভব কিনা? হ্যাঁ না, বিষয়টা হচ্ছে এটা তো আমরা প্রথম দিন থেকেই বলে যাচ্ছি, যখন সেন্টার দিওয়ালির পরে পেট্রোল পিছু 5 টাকা এবং ডিজেল পিছু 10 টাকা কমালো, তখন আমরা বারবারই বলে গেছি যে প্রত্যেকটা স্টেট যেন এই ভ্যাটটা কমায়। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাট 25%, এবং এটা 25% মানে একটা হিউজ অ্যামাউন্ট, এবং সেখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল যেন ভ্যাটটা কমায়। প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্য তারা ভ্যাট কমালো, সেখানে ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি যিনি মা মাটি মানুষের স্লোগান দেন, তার জন্যে এই মাটি বা এই মানুষের জন্য তার কিন্তু একটা এক বিন্দু দরদ ছিল না, সেই জন্য উনি কিন্তু ভ্যাটটা কমাননি। আর সেই জন্যই আমরা বারবার করে আমরা আন্দোলনে নেমেছিলাম, আমরা পথেও নেমেছিলাম যে ভ্যাটটা কমানো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা শোনেনি, বাংলা মানুষকে সুরাহা দেন। এখান থেকে উত্তর নেব, মমতা বন্দ্যোপাধ্যায় শোনেনি বিরোধীদের কথা, বাংলার মানুষকে কোনো সুরাহা দেয়নি। সুদীপ্ত দা, ওনাদের তো এই অভিযোগ নতুন না, কোনো ব্যাপারে চুন থেকে পান খসলে এই অভিযোগ করে, কিন্তু 28টা স্টেট আর 8টা ইউনিয়ন টেরিটরি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেখান দিয়ে যা আয় হয় সেই তুলনামূলক স্টেটকে কোনো রিটার্নই সেরকমভাবে দেয় না। সেই জায়গায় 5 টাকা 10 টাকা কমিয়ে এই ভর্তুকি দিয়ে কোনো মানে হয় না, এর থেকে আরও বেশি দেওয়া উচিত। আজকে তো প্রধানমন্ত্রী একটা খুব উচ্চ স্তরে একদম যখন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা হচ্ছে, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে হঠাৎ করে তিনি এই ইস্যুটিকে তুলে ধরলেন। তার মানে এই ইস্যুটির উপর ততটাই গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, এটা তো বলায় বাকি রাখে না। তাহলে ততটাই গুরুত্ব দিয়ে কি রাজ্যেরও দেখা উচিত নয়? রিতেশ দা, দেখো, এই নটাঙ্কি বন্ধ করতে হবে। মানুষের দুর্ভোগ হচ্ছে, একটা করোনার মিটিং হচ্ছে, সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একটা কথা বলে দিলেন। আশ্চর্য বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী এই কথাটা সকল মুখ্যমন্ত্রীদের নিয়ে যদি একবার তো তেল নিয়ে একটা মিটিং ডেকে যদি উনি বলতেন যে আপনারা এত কমান, আমরা এত % কমাচ্ছি, আপনারা এত % কমান, ইট উইল বি মোর এফোর্ডেবল। কিন্তু মানুষের কি হচ্ছে, যে গরিব মানুষ খেতে পারছে না, ভাবতে পারো 15 থেকে 20% জিনিসপত্রের দাম বাড়ছে, কি হবে? গরিব মানুষ কোথায় যাবে? এরকম ভাবে একটা করোনার মিটিং এ বলে দিল আপনি কমান, এটা কি? আচ্ছা, তার মানে আপনি কি বলতে চাইছেন এটা একটা শুধুমাত্র রাজনৈতিক খোঁচা ছাড়া আর কিছু ছিল না? অবভিয়াসলি রাজনৈতিক খোঁচা ছাড়া আর কিছুই নয়। কারণ এই কথা বললে কি মনে করছেন যে মুখ্যমন্ত্রীরা বসে বসে বলবেন যে না আমি কমিয়ে দিলাম, চলুন আপনি বলেছেন বলে আমি কমিয়ে দিলাম? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? বেশ, ইতিমধ্যে অনির্বাণ দা আমাদের সঙ্গে চলে এসেছেন, রাজনৈতিক বিশেষজ্ঞ। আমি তার সঙ্গে একবার দর্শকদের পরিচয় করে দিয়ে আমি তাকেও প্রশ্নটা করব, তবে তার আগে অঙ্কন অপরদিকে একেবারে সকলের থেকে আলাদা হয়ে অপেক্ষা করছে। কিসের অপেক্ষায় রয়েছে অঙ্কন? এই পরিস্থিতিতে কি বলতে চাই আমি একটু জানবো। অঙ্কন, না মানে এই এক ঠাকুমার ঝুলি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি সুদীপ্ত দাদের। আসলে কি বলতো, পশ্চিমবঙ্গে কারখানা চাইলে চপ শিল্প, চাকরি চাইলে ঢপ শিল্প, যদি আইন শৃঙ্খলার কথা বলা হয় তাহলে সেখানে বোমা শিল্প, আর যদি বলা হয় যে এই সমস্ত সেস কমানোর কথা, ভ্যাট কমানোর কথা, তখন এরা ঠাকুমার ঝুলি শিল্প নিয়ে চলে আসে। আজকে এতগুলো রাজ্য, বিজেপি শাসিত বাদ দাও, অবিজেপি শাসিত রাজ্য, অন্ধ্রপ্রদেশ কমাতে পেরেছে তেলের ওপর নিজের ভ্যাটের দাম, উড়িষ্যা কমাতে পেরেছে, শুধু পশ্চিমবঙ্গ পারে না। খেলা হবে দিবসে 40 কোটি টাকা খরচা হতে পারে, বিভিন্ন ক্লাব অনুদানে 150, 200, 250 কোটি টাকা করে প্রত্যেক ধাপে খরচা হতে পারে, কিন্তু যখনই বলা হবে যে ভ্যাট কমাতে, তখন এনাদের ওই ঠাকুমার ঝুলি চলে আসবে যে কেন্দ্র বঞ্চনা, কেন্দ্রীয় বিরোধিতা, কেন্দ্রের সাথে বৈমাতৃসুলভ আচরণ। এই কথাগুলো শুনতে শুনতে আমিও ক্লান্ত, মানুষও ক্লান্ত, তাই একটু আলাদা। বেশ, আমি এই প্রশ্নের উত্তর চাইবো অনির্বাণ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আমি তার থেকে জানতে চাইবো, অনির্বাণ বাবু, এটা তো ঠিক যে অনেক রাজ্য কমিয়েছে, এবং আপনারা এই অভিযোগটাও তুলতে পারেন না যে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোই কমাচ্ছে বা তাদের আলাদা কোনো ফেসিলিটি রয়েছে তাই তারা কমাতে পারছে। অনেক অবিজেপি রাজ্যও কমিয়েছে যেখানে বিজেপি রাজ নেই, তাহলে কি সমস্যা? বিজেপি অবিজেপির প্রশ্নই নয়। 14তে ক্ষমতার আশাকে মোদিবাবু বলেছিলেন উনি ক্ষমতায় এলে 40 টাকা লিটার পেট্রোল বিক্রি হবে। আপনি ছেড়ে দিন না যে বিজেপি অবিজেপি রাজ্য কেন্দ্র সব ভুলে গেলাম, 40 টাকা লিটারে আমাদের পেট্রোল পাওয়ার কথা। এবার 2 টাকা 4 টাকা 5 টাকা কেউ ভ্যাট কমালো না কমালে কি যায় আসে? উনি তো সর্বশক্তিমান, ঈশ্বরের থেকেও ওপরে, উনি কমিয়ে দিন। আর যদি ভ্যাটের কথা, ট্যাক্সের কথা আসে, এলপিজি সিলিন্ডারের ওপর তো কোনো রাজ্যের হাত নেই, ওটা 1000 টাকার কাছে চলে গেল কেন? ওটা যখন উনি ক্ষমতায় এসেছিলেন 400 টাকার আশেপাশে ছিল, এখন 1000 টাকার কাছে চলে গেছে। এটার দায় কার? সব দায়ী অন্যের ঘাড়ে চাপ
চাপাবেন আর পিএম কেয়ারসের যে ফান্ড কয়েক লক্ষ কোটি টাকা সেটা দিয়ে কি করছেন সেই উত্তরটাকে দিন। ঠিক আছে, আমরা পিএম কেয়ারসে যাব, কিন্তু তেলের বিষয়টা কিন্তু পরিষ্কার হলো না। রাজ্য যদি একটু সচেষ্ট হয়, সত্যি কি সম্ভব নয়? যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয়, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে 97,000 কোটি টাকা পাওনা রয়েছে। রাজ্যটাকে চালানোর জন্য তো টাকাটা লাগবে, কোথা থেকে আসবে? 97,000 কোটি টাকা নেই বলেই কি রাজ্য কমাতে পারছে না? বিজেপি সরকার যারা দিল্লিতে বসে আছে 97,000 কোটি টাকা আজকের দিনে দিয়ে দিন, রাজ্য সরকার কালকে টাকা কমিয়ে দেখে দেবে পেট্রোলের দাম, ডিজেলের দাম। উত্তর নেব জ্যোতিদা। না, বিষয়টা হচ্ছে যেটা অঙ্কন একটু আগে বলছিল যে খেলা মেলার জন্য টাকা রয়েছে। আমরা জানি যে ক্রেতা সুরক্ষা মেলাতে শুধুমাত্র ব্রেকফাস্টের জন্য 12 লক্ষ কোটি বা 12 লক্ষ টাকা। তো সেখানে দাঁড়িয়ে এই সব করার জন্য টাকা রয়েছে, মেলা খেলার জন্য টাকা রয়েছে, কিন্তু মানুষের উন্নয়নের জন্য কোনো টাকা নেই। প্রথমত আমরা জানি যে আমফানের সময়ে যখন মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট করেছিল যে সেন্টারকে যে আপনারা আর্মি পাঠান, সেন্টার কিন্তু কোঅপারেটিভ ফেডারেলিজমের আন্ডারে উনি কিন্তু আর্মি পাঠিয়েছিলেন। এখন প্রধানমন্ত্রী যখন বলছেন যে আপনারা ভ্যাট কমান, মানুষের সুরাহা দিন, তখন কিন্তু ওনারা বলছেন যে না, এটা কোঅপারেটিভ ফেডারেলিজম আমরা বিশ্বাস করি না। এটা কিন্তু পরিষ্কার। আমরা একটা आपने पूरा बढ़ा दिया, आपने कितना इनकम किया वो कभी देखा? आपने एक तरफा वन साइडेड जो बात कहा है देश का जनता को, वो टोटल मिसलीडिंग है, ठीक नहीं है, वो गलत है। आप बीजेपी का 5 स्टेट का बारे में अप्रिशिएट किया, और जिसको बारे में अप्रिशिएट किया उसको आप बहुत सारे रुपया देते हैं। बहुत स्कीम में हम लोग को जो रुपया मिलता है उससे ज्यादा 50% मोर रुपया आप उसको उनको देते हैं। तो उनको तरफ से 4,000-5,000 करोड़ रुपया देना है कोई बात नहीं है, वो 4,000 देते हैं तो आप उसको 40,000 देते हैं। और जो स्टेट का नाम आपने बताया, चाहे महाराष्ट्र हो, चाहे तमिलनाडु हो, चाहे राजस्थान हो, चाहे बंगाल हो, चाहे केरला हो, चाहे आंध्र प्रदेश हो, चाहे तेलंगाना हो, सबका बारे को मेरे को इतना पता नहीं है। लेकिन मैं जब तक मेरे को स्टेट का बात है, हम लोगों भी आपको पता होना चाहिए कि 3 साल में हम भी पेट्रोल का, हर पेट्रोल प्रति हम 1 रुपया करके कंसेशन देता है, सब्सिडी। इसमें हमारा गवर्नमेंट को 1,500 करोड़ रुपया चला गया। आपने एक दफे भी नहीं बोला, आपने बोला क्या कि स्टेट को और देना चाहिए, आपको लेना चाहिए और स्टेट को देना चाहिए। इसका मतलब क्या होता है? अपनी बढ़ाবেন और राज्य सरकार के बिक्री कर दिए टाका मेटाबे। आपका पास हमारा 97,000 करोड़ रुपया अभी बाकी है। 97,000 কোটি টাকা আমরা আপনার কাছে পাবো, সেই টাকা আপনারা আমাদের দেন না। আমাকে 97,000 কোটি টাকার হাফ দিয়ে দিন, দেখুন আমি 3,000 কোটি টাকা পরের দিন দিয়ে দিচ্ছি, আমার দিতে কোনো আপত্তি নেই। আমি চালাবো কোত্থেকে? আপনারা জানেন এরা যে কথা বলে সে কথা করে না। রাইট নাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ট্যাক্সিং 25% more compared to West Bengal government on petrol. শুনুন ওরা ট্যাক্সের টাকা কত কালেকশন করে। আমরা বলেছিলাম 50-50 করো, सेंट्रल पाक 50, स्टेट पाक 50। सेंट्रल को दो 50% टैक्स का रेवेन्यू, स्टेट को मिलना चाहिए 50%, बट दे वर नॉट एग्रीड। ये तो हमको 75% तो उन्होंने तुल के ले जाता है, तो स्टेट कैसे चलेंगे? स्टेट कैसे चलेंगे? पूरा सब स्टेट का ऊपर दे दिया। अभी देखिए जो बात प्राइम मिनिस्टर ने कहा है, मैं उनको कहेंगे कि आप ठीक से देख लीजिए, आप स्टेट को ऊपर बोझा नहीं उतर के आप अपना पास थोड़ा देखिए। अपना पास क्या किया आपने? टोटल रेवेन्यू कलेक्शन कितना किया? आप 2014 से प्राइम मिनिस्टर है, 2014 टू सितंबर 2021 आपने कितना रुपया कमाया इससे? 17,31,242 crores. Please see that. Modi ji's time 2014 to September 2021, the total revenue collected by Modi government on petrol and diesel since it came to office
it is about 17,31,242 crores. क्यों किया? ऐसे सब पब्लिक सेक्टर बेच रहा है, पूरा जनता का प्रोग्राम बंद कर दिया है, बैंक को बंद कर देता है, नोटबंदी किया है, क्या नहीं किया है? आज करने का बाद भी आप स्टेट का ऊपर रिस्पॉन्सिबिलिटी देते हैं और आपने खुद 17 लाख करोड़ 17.3 लाख 242 करोड़ आप ले लिया पब्लिक का पॉकेट से, खाली पेट्रोल और डीजल का ऊपर। मैं डोमेस्टिक गैस का बात नहीं कहा, मैंने टच नहीं किया। खाली पेट्रोल और डीजल पे मोदी जी का इनकम हुआ है 17.3 लाख 202 करोड़ 242 करोड़। और आप स्टेट को बोलते हैं, आप कभी कभी कहते हैं स्टेट का पास इतना डेप्थ है। कितना डेप्थ है स्टेट का पास? अगर कोई स्टेट का पास अगर डेट हो जाता है तो डेट चलता ही है, लेकिन तब भी हम लोगों ने बहुत सारे डेट हम लोगों ने दे दिया, बहुत सारे डेट हम लोगों ने रिटर्न दे दिया। लेकिन आप सेंट्रल गवर्नमेंट को कितना लोन लिया? कितना है कर्जा? स्टेट का अगर 3-4 लाख है 1 करोड़ तो आपका है 150 लाख करोड़ का माफी। अपना बात तो थोड़ा कहो, लोगों को समझने दो। निजेर कथा बोलें ना, खाली बोलें स्टेट गवर्नमेंटेर एत लोन बाकी आछे, सीपीएम गवर्नमेंट लोन बाकी करे रेखे गेছে। आज पर्यन्त तो एक एमप्लयिजের माइनेও আমি বন্ধ করিনি। আর বাংলা একমাত্র স্টেট যেখানে আমরা সরকারি কর্মচারীদের পেনশন দিই, অন্য কোনো স্টেট দেয় না, মনে রাখবেন। এত ক্রাইসিসের মধ্যেও 1 তারিখে টিচাররা মাইনে পান, আমরা এর জন্য গর্বিত। আমরা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, স্টুডেন্ট স্মার্ট কার্ড থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে আমরা প্রচুর প্রোগ্রাম চালাই, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে সবুজ সমস্ত সামাজিক সুরক্ষা স্কিম আমরা চালাই। আপনারা তো একটাও চালান না। আর নিজেরা এত টাকা ইনকাম করবেন পেট্রোলের ওপর দাম বাড়িয়ে, ডিজেলের ওপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম, কার্যত প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে তিনি কার্যত তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে সরাসরি অঙ্কন রয়েছে আমার সামনে, আমি অঙ্কনের কাছেই যাব। মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলছেন যে মোদি যে কথাগুলি বলেছিলেন সেখানে পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যগুলিকে বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে বা এরকম প্রচুর রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে ভর্তুকি দেওয়া হয়, লিটার প্রতি অন্তত 1 টাকা করে ভর্তুকি দেওয়া হয়, যেটা বাংলা পায় না। বাংলায় 97,000 কোটি টাকা বকেয়া রয়েছে, বাংলা পায় না। তাহলে কি করে এই ধরনের বোঝা এইভাবে চাপিয়ে দেওয়া হয়? প্রথম কথা ওই ঠাকুমার ঝুলির কথা বললাম না, এখন এতক্ষণ ধরে পিসিমার ঝুলি শুনছিলাম। প্রথম কথা হচ্ছে সেলস ট্যাক্স। আজকের রাজ্য বাজেট, এই বছরের রাজ্য বাজেটে দেখানো হয়েছে 400 কোটি টাকা অতিরিক্ত আদায় করবে রাজ্য সরকার সেলস ট্যাক্সের ওপর থেকে। তাহলে এই টাকাটা কেন আদায় করা হচ্ছে? প্রথম প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এই জবাব দিন। দ্বিতীয় প্রশ্ন, উনি বলছেন যে হাজার হাজার কোটি টাকা। ওনার অর্থমন্ত্রী ছিলেন আগের, তিনি আজ থেকে 7 মাস আগে বলেছিলেন রাজ্যের বকেয়া জিএসটির মূল্য 4,911 কোটি টাকা। হঠাৎ করে সেটা 97,000 কোটি টাকা কি করে হলো? সেই প্রশ্ন, সেই তথ্য উনি শ্বেতপত্র দিয়ে প্রকাশ করুন। এবং সবথেকে বড় কথা, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিন যে পেট্রোলের ওপর দাম কমানোটা বেশি গুরুত্বপূর্ণ নাকি মেলা খেলা মৎসবে টাকা ওড়ানোটা বেশি গুরুত্বপূর্ণ। যদি মেলা খেলা উৎসবে টাকা ওড়ানোটা বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে এইভাবে হাজার হাজার কোটি টাকা ওড়াক। আর যদি মনে করেন যে পেট্রোপণ্যের ওপর দ্রব্যমূল্য কমা প্রয়োজন তাহলে উনি পেট্রোলের ওপর থেকে ইমিডিয়েট ভ্যাট কমান। আমি বিপরীতে একটু উত্তর নেব, সুরিতদা রয়েছে, আমি সুরিতদার কাছে যাই। খুব ছোট্ট করে আমাকে বিরতিতে যেতে হবে, আমাকে ছোট্ট করে উত্তর দিন যে 97,000 কোটি টাকার হিসেব শ্বেতপত্রে প্রকাশ করা হোক। এবং মুখ্যমন্ত্রী বলছেন যে তবুও তো এত চাপের মধ্যেও শিক্ষকরা 1 তারিখে মাইনেটা পাচ্ছেন, ডিএটা কিন্তু এখনো সমান হয়নি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, অঙ্কন দুম করে একটা বলে দিল যে 4,900 কোটি টাকা থেকে কি করে 97, এটা একটা সিএম বলছে, একটা রাজ্যের চিফ মিনিস্টার বলছেন এবং সে প্রেস কনফারেন্সে ডেকে বলছেন। সেখানে তার কথার উপর আমাদের ভিত্তি করা উচিত, আমাদের তাদেরকে বিশ্বাস করা উচিত, কারণ মানুষের ভোটে তিনি জিতে এসেছেন, তিনি বাজে বকবেন না। ওনার সেটা বিশ্বাস করা উচিত। আমি এই বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে এই প্রশ্নটা তুলবো, তবে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে আমাকে যেতেই হচ্ছে, বিরতির পর। আর এখন যে ব্রেকিং নিউজ আপনাদের দেখাচ্ছি,
দোসরা মে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 2রা মে স্কুলে গরমের ছুটি। নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সরকারি বেসরকারি সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। তীব্র গরম, কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। শুধু কলকাতা নয়, রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। পুরুলিয়া, আসানসোল, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা, দিনের তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়েছে। আর এই কথা মাথায় রেখেই 2রা মে থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী, আসুন আপনাদের শোনাই। আমাকে কতগুলো জায়গা থেকে ইনফরমেশন দিয়েছে বাচ্চারা এই গরমের মধ্যে টিফিন খায় বাইরে, এবং যখন তারা যাতায়াত করে অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছে। এই গরমের লুটা তারা সহ্য করতে পারছে না, কারণ গরমটা খুব বেশি পড়েছে। আমি চাইবো যদি তোমাদের অসুবিধে না থাকে, 2রা মে থেকে গরমের ছুটিটা ফেলে দাও। 2রা মে থেকে ডেটটা তুমি দেখে নাও, 15-20 জুনের মধ্যে কবে খুলবে, কিন্তু 2রা মে থেকে ছুটিটা ফেলে দাও। এবং প্রাইভেট স্কুলগুলোকেও বলো, বাচ্চারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গরমের ছুটি দিয়ে দাও। হাঁসখালির ঘটনা কিভাবে ঘটলো? এসপিকে প্রশ্ন মমতার। পুলিশের গাফিলতিতে সরকার ভুগবে কেন? পুলিশ কেন আগে জানায়নি সিবিআইকে? অন্য বয়ান পরিবারের। হাঁসখালিতে ঘটনাটা ঘটলো কি করে? আর তোমরা খবর নাওনি কেন আগে? তোমাদের কোনো সোর্স নেই। তোমাদের একটুখানি নেগলিজেন্সের জন্য গভর্নমেন্ট কেন ফেস করবে বলো তো? গভর্নমেন্ট তো কোনো জিনিস লুকোতে চায় না, ছুপোতে চায় না। গভর্নমেন্ট তো চায় যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, সে যেই হোক। তা তোমাদের 3-4 দিন লেগে গেল কি করে? আর ফ্যামিলি বা কোনো ইনফরমেশন কেন দিল না? তোমরা বলছো পুলিশ যখন গেছে মুখ খুলছে না, একরকম স্টেটমেন্ট দিচ্ছে, সিবিআই যখন যাচ্ছে আরেক রকম স্টেটমেন্ট দিচ্ছে। চিলড্রেন কমিশনের রিপোর্টও আমি পেয়েছি, তারাও বলেছে 3-4 রকম স্টেটমেন্ট বেরিয়েছে। এই কেসগুলো সিরিয়াসলি দেখে নিতে বলো লোকাল লেভেলে। তাহলে এসপি আইসিদের থাকার দরকার কি? আইসিরা যদি ঠিক মতো না দেখে। আমার কাছে কিছু লোক অ্যালিগেশন করেছে একটা জায়গায় ব্যাপারে, তোমরা জানো, আমি অলরেডি বলেছি অ্যারেস্ট করতে এবং কেস অ্যাকশন নিতে। এক্সটর্শন কেস ম্যাম, কালকে ম্যাম আমরা পেয়েছি ইনভেস্টিগেশন। ঠিক আছে, ডিটেইলস বলতে হবে না, কিছু কাজ সিক্রেটলি আমরা করি, ঠিক আছে? পুলিশ যথাসময়ে ব্যবস্থা নিলে বগটুই হতো না। ডিএসপি কেন ঘটনাস্থলে যাননি? আপনারা সঠিকভাবে কাজ করছেন না, আপনাদের জন্যই সরকারের মুখ পুড়ছে। রামপুরহাট ইনসিডেন্ট হতো না যদি তোমার অ্যাডিশনাল স্পেশালিকে ডিএসপি সেদিনকে সঙ্গে সঙ্গে ছুটে যেত। তোমাদের নেগলিজেন্সের জন্য এটা হয়েছে। যে কোনো ইনসিডেন্ট ঘটলে তার একটা রিটালিয়েশন হতেই পারে। তো এইটুকু বুদ্ধি তোমার নেই। তোমার পাশেই অফিসার, তুমি দেখছো তোমার চোখের সামনে যে কেউ একটা দেশলাই দিয়ে তো আগুন লাগিয়ে দেওয়া যায়। অনেক ভুল হয়েছে এবং তার জন্য গভর্নমেন্টের ফেস লস হয়েছে। হোয়াই আই উইল লস মাই ফেস ফর ইউ? বগটুইয়ে চাকরি দিয়েছি, ঘুষ নয়, আমার নিজের কোটায় চাকরি দিয়েছি। বিরোধীরা এটাও জানে না, জেনে তারপর কথা বলতে হয়। বিরোধীদের অভিযোগ ওড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পলিটিক্যালি বলছে, মানে অভিযোগ করে চাকরি দিয়ে নাকি আমরা ঘুষ দিয়েছি, টাকা দিয়ে নাকি আমরা ঘুষ দিয়েছি। ওদের জিজ্ঞেস করুন, হাতরাস থেকে উন্নাও থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে। পয়সা সাহায্য করেছে মানুষকে। এমনকি মুর্শিদাবাদে যারা জঙ্গি অ্যাটাকে হয়েছে তাদেরও তো আমরা নিয়ে এসেছি, সমস্ত সাহায্য করছি। কোনো সামাজিক দায়বদ্ধতা আছে ওদের? আর এটাও মনে হয় ওরা জানে না যে ডিজাস্টার, এটাও একটা ডিজাস্টার। অগ্নিসংযোগে মৃত্যু, ডিজাস্টার হলে বা মার্ডার হলে বা অ্যাক্সিডেন্ট হলে যে কেউ গভর্নমেন্টে হেল্প চাইতে পারে, সেখানে আমাদের প্রভিশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি। আর 2, আমি চাকরিগুলো দিয়েছি তো আমার কোটা থেকে দিয়েছি। প্রত্যেকটা মিনিস্টারের গভর্নমেন্টের 2টো করে কোটা আছে বছরে। 1 বছর তারা 3টে, 1 বছর তারা কাজ করবে 10,000 টাকা মাইনে, এবং 1 বছর পর এটা পার্মানেন্ট হয়ে যাবে গ্রুপ ডি বা গ্রুপ বিতে। আমি আমার থেকে দিয়েছি, কারোর থেকে নয়, কোনো মিনিস্টারের থেকে নিইনি। এই 10টা চাকরি বগটুইতে যেটা দিয়েছি আমি আমার থেকে দিয়েছি, অন্য কারোর থেকে নয়। আমার হাতে 4-5টা ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে। বোঝা উচিত, এদের শেখা উচিত ঘুষ কাকে বলে, যেটা লুকিয়ে দেওয়া হয়। ঘুষ কাকে বলে, যারা অন্যায় করে, যে অন্যায় করতে গিয়ে এক্সটর্শন করা হয়। ঘুষ তাকে যাকে বলে না যেখানে হৃদয়টা মানবিকতায় উন্মোচিত হয়। আমাদের সাহায্য শুধু একটা নয়,
এমনকি বৈদ্যুতিকরণে যারা আগের বছর পটাপট 8 জন 10 জন করে মারা গেল তাদের 29 জনকেও আমরা হেল্প করছি। থানায় থানায় যাবেন শীর্ষ পুলিশ আধিকারিকেরা, খতিয়ে দেখবেন থানায় অভিযোগ কতগুলো, যাবেন আইজি ডিআইজি পদমর্যাদার অফিসারেরা। আমি এডিজি, আইজি, ডিআইজি তাদের আমি ইনস্ট্রাকশন দেব। ডিজি এখানে আছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার আছেন না আদার্স আছেন, তারা যেন থানাগুলো ভিজিট করে। ডিআইজি হলাম, হেডকোয়ার্টারে বসে থাকলাম না, দিস ইজ নট দ্য জব। আমি ডিআইজি হলাম মানে আমি ডিস্ট্রিক্ট আমার হাতের মুঠোয় থাকবে, আমি ভিজিট করব। আইজি ডিআইজিরা কতবার থানা ভিজিট করছে, সেই থানায় কত কেস আছে, ইভেন এফআইআর করে দিলেই কিন্তু কেস হয় না। আপনারা কি করেন? কোন এফআইআরটা কারেক্ট আর কোনটা কারেক্ট নয়, প্লিজ টেক কেয়ার দ্যাট। এটা একটা মনিটরিং সেল থাকবে যার দায়িত্বে তুমি নিজে থাকবে, ঠিক আছে যে কোনটা জিডি এফআইআর এ কনভার্ট হতে পারে, কোনটা পারে না, কোন এফআইআরটা কারেক্ট, কোন এফআইআরটা কারেক্ট নয়। গভর্নমেন্টের ফেস তো মুখ্যমন্ত্রী নিজে, স্বরাষ্ট্রমন্ত্রী তো তিনি নিজে। এই ঘটনা তো নতুন কিছু নয়, বারবার এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে। মুখ্যমন্ত্রী নিজেই গিয়ে ঘটনাস্থলে তদন্তের গতিমুখকে নির্ধারিত করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী ধানতলা নিয়ে আজকে যে বিবৃতি দিলেন, ধানতলার তদন্ত এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি। ধানতলায় যে মেয়েটি মারা গেছে তার পরিবার অভিযোগ করেছে, তার পরিবার দাবি করেছে সিবিআই তদন্তের। এটা ঠিকই বিজেপির পক্ষ থেকে, অন্যান্য দলের পক্ষ থেকেও এখানে ভিন্ন তদন্তের দাবি জানানো হয়েছে। এই তদন্ত যেভাবে পুলিশ করেছে তার উপরে বিরোধী দলও যেমন কোনো আস্থা রাখতে পারেনি, মৃত মেয়েটির পরিবারও কোনো আস্থা রাখতে পারেনি। সেখানে মুখ্যমন্ত্রী তদন্ত শেষ করার আগে সেটাকে আত্মহত্যা বলে দিলেন। এর থেকেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, পশ্চিমবঙ্গের তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাবে। উপাচার্য নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা, ইউজিসি গাইডলাইন মেনে নিয়োগ হয়নি, খারিজ করা হোক সেই উপাচার্যদের পদ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা। বিট্টু রায়চৌধুরী আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে, আমরা কথা বলবো বিট্টুর সঙ্গে। বিট্টু, এই বিষয়ে আর কি জানতে পারছো আমাদের জানাও। প্রশ্নটা আরেকবার করো রেনসা। বিট্টু, আমি দর্শকদের আগে জানিয়ে দেবো তুমি আমাদের সঙ্গে থাকো। নির্দিষ্ট আমরা অন্য একটা খবরের দিকে মুভ করেছি এবং সেই খবরে আমরা নজর দেব। আপনাদের জানিয়ে রাখি যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিধায়ককে শপথ নিতেই হয়, অনুমতি রাজ্যপালের, সাংবিধানিক দায়বদ্ধতা। বাবুলের শপথ গ্রহণ নিয়ে মন্তব্য স্পিকারের। বিট্টু, এই বিষয়ে বলবে আমাদের রিপোর্টার বিট্টু, আমরা কথা বলবো বিট্টুর সঙ্গে। বিট্টু, এই বিষয়ে কি জানতে পারছো, লেটেস্ট আপডেট আমাদের জানাও। রেজা, দেখো স্পিকার যেটা জানাচ্ছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিধায়কদের শপথ গ্রহণ করতে হবে, না হলে সেক্ষেত্রে বিভিন্ন কমিটিতে বিধায়করা যোগ দিতে পারছেন না। তার পাশাপাশি এলাকার যে উন্নয়ন, যেই এলাকা থেকে তিনি বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন সেই এলাকার উন্নয়ন সম্ভব হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে তুমি যেটা জানো যে গতকাল রাজ্যপালের কাছে একটি চিঠি গিয়েছিল এবং সেখানে মূলত শপথ গ্রহণ অনুষ্ঠান, বিশেষ করে বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য স্পিকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে স্পিকার যেটা দাবি করছেন যে রাজ্যপাল সেই চিঠি ফেরত পাঠিয়ে দিয়েছেন এবং রাজ্যপাল যেটা সাফ জানিয়েছেন বিভিন্ন বিষয়ে কোয়ারিজ রয়েছে, সেই কোয়ারিজগুলো পরিষ্কার না হলে সেক্ষেত্রে তিনি এই যেই শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। এবং এখানে কার্যত ক্ষোভ পোষণ করছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা দাবি করছেন যে এই বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যপালের একটা ভূমিকা রয়েছে এবং এই ভূমিকা বারবার কার্যত বিভিন্ন সময় একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মতো পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে এবং এভাবে চলতে থাকলে যে বিধায়কদের যে কাজ, সেই কাজে ব্যাঘাত ঘটছে, এমনটা অভিযোগ করছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ বিট্টু তোমাকে।